তো আমরা হচ্ছে লাস্ট ক্লাসে চলে আসছি। এটা হচ্ছে অর্গানিকের লাস্ট ক্লাস মোটামুটি। ঠিক আছে। তো তো এখন ওটা অর্গানিকের লাস্ট ক্লাস। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা হচ্ছে এখন আজকে দেখবো হচ্ছে মোটামুটি অ্যালডিহাইড কিটোনের পার্টটা, মানে লাস্টের যে পোর্শনটা বাকি সেটা। এখানে প্রথম একটা জিনিস হচ্ছে টলেন বিকারক। টলেন বিকারক আরটা হচ্ছে এটা টলেন বিকারক। টলেন বিকারকের একটা পরীক্ষা আছে। আর একটা হচ্ছে 2,4-DNP পরীক্ষা। 2,4-DNP পরীক্ষা। 2,4-DNP পরীক্ষা মানে কি? 2 এবং 4, ডি দিয়ে হচ্ছে ডাই নাইট্রো, ডি ডি ডাই এন্ড দিয়ে নাইট্রো। 2,4 ডাই নাইট্রো। পি দিয়ে হচ্ছে ফিনাইল, ফিনাইল আর ফিনাইল হাইড্রোজেন। এটার ফুল মিনিং হচ্ছে, এটা পরীক্ষাটার নাম হচ্ছে 2,4-DNP পরীক্ষা। পরীক্ষাটার নাম কি? 2,4-DNP পরীক্ষা। ওকে। এবং আরেকটা পরীক্ষা আছে সেটা হচ্ছে টলেন বিকারক পরীক্ষা। একটা পরীক্ষা আছে সেটা কি পরীক্ষা? টলেন বিকারক পরীক্ষা। হুম। এখন আমরা ওই যে টলেন বিকারক পরীক্ষা কখন ইউজ করা হয় সেটা দেখবো, আর 2,4-DNP পরীক্ষা কখন ইউজ করা হয় সেটা দেখবো। যদি আহ ধরো অ্যালডিহাইড আর কিটোন শনাক্ত, অ্যালডিহাইড কখন? অ্যালডিহাইড কোনগুলা? অ্যালডিহাইড হচ্ছে যেগুলোতে হচ্ছে সিএইচও মূলক থাকে। অ্যালডিহাইড হচ্ছে যেগুলোতে সিএইচও মূলক থাকে। আর এটা হচ্ছে কিটোন। কিটোন হচ্ছে যেগুলোতে হচ্ছে এটা মানে সিও আর আর সিও আর এই মূলকটা থাকে সেগুলো হচ্ছে কিটোন মূলক। ঠিক আছে। অ্যালডিহাইড মূলক হচ্ছে যেগুলোতে সিএইচও মূলক থাকে, আর কিটোন মূলক হচ্ছে যেগুলো আর সিও মাঝখানে সিও, মানে সিও মানে কি এটা চাইলে এভাবে লেখা যায়, সি ডবল বন্ড ও এই পাশে একটা এই পাশে একটা আর এই মৌলকটা থাকে সেগুলো হচ্ছে কিটোন। ঠিক আছে। আর অ্যালডিহাইড আর কিটোন শনাক্তকরণের জন্য এই দুইটা পরীক্ষা ব্যবহার করা হয়। একটা পরীক্ষা হচ্ছে টলেন বিকারকের পরীক্ষা, আর একটা বিকারকের পরীক্ষা হচ্ছে এয়ার পরীক্ষা, কিটোনের পরীক্ষা। ঠিক আছে। এখানে যদি মানে অ্যালডিহাইড আর কিটোন দুইটাই হচ্ছে 2,4-DNP পরীক্ষাটা দেয়। অ্যালডিহাইড 2,4-DNP পরীক্ষাটার এটার মেন উদ্দেশ্য কি? দেখো, অ্যালডিহাইডের গঠনে যদি আমি লিখি, এটা কিভাবে লেখা যায়? সি ডবল বন্ড ও, তারপর এই পাশে হচ্ছে এইচ, এভাবে লেখা যায়। এটার গঠনে দেখো, সি ডবল বন্ড ও এই পোর্শনটা কিন্তু সেম আছে, এই পার্টটা সেম আছে, এই পার্টটা সেম দুইটার ক্ষেত্রে। সি ডবল বন্ড ও আর সি ডবল বন্ড ও এই পার্টটা কিন্তু সেম আছে দুইটার ক্ষেত্রে। ঠিক আছে। কিন্তু এটার ক্ষেত্রে দুই হাতে হচ্ছে আর, আর এটার ক্ষেত্রে এক হাতে এইচ অন্য হাতে আর। ঠিক আছে। এক হাতে এইচ থাকে কার্বনের, এক হাতে এইচ অন্য হাতে কি আর, সেটা হচ্ছে অ্যালডিহাইড। আর এখানে এই বন্ধনটা সেম আছে, এক হাত দুনো হাতে হচ্ছে আর থাকে, এবং এই যে এই জিনিসটা হচ্ছে কিটোন। ঠিক আছে। তো অ্যালডিহাইড আর কিটোন এর পার্থক্যকরণের জন্য আসলে এটা পরীক্ষা আছে 2,4-DNP পরীক্ষা। এখানে 2,4-DNP পরীক্ষাটা অ্যালডিহাইডও দেয় প্লাস কিটোনও দেয়। দুটোটা হচ্ছে 2,4-DNP পরীক্ষা যেটা আছে, 2,4-DNP ফুল মিনিং করছিলাম
2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, 2,4-ডিএনপি পরীক্ষাটা দেয়, দুটোটা দেয়। এটার মূল উদ্দেশ্য কি জানো? এটার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে সি ডবল বন্ড ও মূলক আছে এটা শনাক্তকরণ। যেহেতু দুইটাতেই সি ডবল বন্ড ও আছে, সে কারণে দোনোটা হচ্ছে এই 2,4-ডিএনপি পরীক্ষাটা দেয়। কিন্তু অ্যালডিহাইড, শুধু অ্যালডিহাইড হচ্ছে টলেন বিকারকের পরীক্ষাতে দেয়। শুধু অ্যালডিহাইড কিসে দেয়? টলেন বিকারক পরীক্ষাটা দেয়। কিন্তু কিটোন এই যে টলেন বিকারক পরীক্ষাটা হচ্ছে দিবে না। তো 2,4-ডিএনপি পরীক্ষা হইলেই, মনে কর 2,4-ডিএনপি পরীক্ষাটা যখন হয়, তাহলে এটা স্যাটিসফাই হয় যে এটা হয়তো অ্যালডিহাইড নাইলে কিটোন, কারণ এই দুইটাই তো 2,4-ডিএনপি পরীক্ষাটা দেয়। হ্যাঁ, আবার তারপরে 2,4-ডিএনপি দেওয়ার পরে যদি অ্যালডিহাইড দাও তাহলে টলেন বিকারকের পরীক্ষাটা দিবে, যদি কিটোন দাও তাহলে টলেন বিকারকের পরীক্ষাটা দিবে না। এই সিম্পল জিনিসটা হচ্ছে আর অ্যালডিহাইড এবং কিটোনের পার্থক্যীকরণের জন্য হচ্ছে বোঝানো যায়। আচ্ছা, এখানে যদি আমি দেখি, দেখো এই আর একটা জিনিস, অ্যালডিহাইড এবং কিটোন হচ্ছে পরস্পর সমাণু। অ্যালডিহাইড আর কিটোন এরা পরস্পর কি সমাণু। সমাণু মানে কি? সমাণু হচ্ছে সমান সংখ্যক আহ অণু পরমাণু থাকে, আণবিক ভর সেম থাকে, বাট গাঠনিক সংকেতটা ভিন্ন আর কি। সমাণু, তাহলে এখানে বলছে দেখো C5H10O, এটা একটা যৌগের কথা বলছে। C5H10O এর একটা সংকেত। এর এখানে দুইটি সমাণু, একটা হচ্ছে এম আর একটা হচ্ছে এন। বলছে এম যৌগ 2,4-ডিএনপি পরীক্ষা সাথে হলুদ পদক্ষেপ দেয়, কিন্তু টলেন বিকারকের সাথে কোনো পরীক্ষা দেয় না। পক্ষান্তরে এন যৌগটি 2,4-ডিএনপি পরীক্ষার সাথে এম এর অনুপর বিক্রিয়া দিলে টলেন বিকারকের দ্বারা বিজারিত হয়, তার মানে টলেন বিকারক পরীক্ষা দেয়। তার মানে এই কথাটার মেন অর্থ হচ্ছে এম এবং এন দুইটা যৌগ আছে যেগুলোর সংকেত হচ্ছে C5H10O, H10O, ঠিক আছে? তা বলছে এম এবং এন দুইটা কি দেয়? 2,4, দুটোটাই 2,4-ডিএনপি পরীক্ষা দিবে, ঠিক আছে? এম এবং এন দুটোটা কি দিবে? 2,4-ডিএনপি। এখানে বলছে দেখো এম যৌগ 2,4-ডিএনপি পরীক্ষা হলো তো কবে, এখানে এযোগে এন যৌগটিও 2,4-ডিএনপি পরীক্ষা এম এর অনুরূপ উদ্দীপকে বিক্রিয়া দেয়। তার মানে কি এম এবং এন বোথ কি দেয়? 2,4-ডিএনপি পরীক্ষা দেয়। তার মানে আমি এটা মোটামুটি শিওর কি এটা হয়তো অ্যালডিহাইড নাইলে কি, এরা দুইজন হয়তো অ্যালডিহাইড নাইলে কি কিটোন, যেহেতু তারা কি দেয় 2,4-ডিএনপি পরীক্ষাটা দেয়। ওকে, যেহেতু তারা 2,4-ডিএনপি পরীক্ষাটা দেয় তাহলে তারা কি হয়তো অ্যালডিহাইড নাইলে কি কিটোন। ওকে, তারপর বলছে কি কিন্তু এম যৌগ, এম যৌগ টলেন বিকারকের সাথে সাড়া দেয় না। তার মানে এম যৌগটা এটা টলেন বিকারক দিবে না। তাহলে কে টলেন বিকারক দিবে না? এই জায়গায় এই যে কিটোন কি টলেন বিকারক পরীক্ষা দেয় না, তাহলে এম যৌগটা কি বলতে পারি? এম হচ্ছে কিটোন, এম হলো কিটোন। ওকে, তারপর এন কি? এন বলছে এই যে টলেন বিকারক দ্বারা বিজারিত হয়, বিজারিত হয়।
ওকে। বিজারিত হয় তাহলে এটা কি? অ্যালডিহাইড। এটা কি রে? অ্যালডিহাইড। তাহলে আমরা মোটামুটি শিওর হয়ে গেলাম। প্রথমে 2,4-ডিএনপি দিছে, এটা থেকে শিওর হয়ে গেলাম কি এই জিনিসটা হয়তো অ্যালডিহাইড নাইলে কিটোন। তারপর যেহেতু এম টলারেন্ট বেকারক দিবে না, সেখান থেকে কিউর শিওর হয়ে গেলাম কি এম হচ্ছে কিটোন। আর এন যেহেতু টলারেন্ট বেকারকের পরীক্ষা দেবে, সেখান থেকে শিওর হয়ে গেলাম কি এন হলো অ্যালডিহাইড। এন হলো কি রে? অ্যালডিহাইড। ওকে। অ্যালডিহাইড হচ্ছে সিএইচও আর সিও। বলছে এম যৌগ কোনটি? এম যৌগ কোনটি? এম হবে কি? কিটোন। এম হবে কি রে? কিটোন। হ্যাঁ। এখন দেখো, সমস্যা হচ্ছে এখানে কিটোন হচ্ছে কয়টা আছে জানো? দুইটা আছে। দেখো, এই যে এটা এটা হবে না, কারণ দেখো এটা সিএইচও আছে। এম কিন্তু কিটোন আমরা আবিষ্কার করছিলাম, এম হচ্ছে কিটোন। এটা মোটামুটি বুঝতে পারছিলাম, এতটুকু বুঝতে পারছিলাম এটা কিটোন। তাইলে এখানে যেহেতু সিএইচও আছে, তাইলে এটা বাদ। কারণ আমরা জানি সিএইচও মানে অ্যালডিহাইড। এখানে সিএইচও আছে, অ্যালডিহাইড, এটা বাদ। দেখো, এই জায়গায়ও সিও, এই জায়গায়ও সিও আছে, এই জায়গায়ও সিও আছে, এই জায়গায়ও কি আছে? সিও আছে। এখন সমস্যা হয়ে গেছে না? কিটোন তো দুইটা দিছে। আবার এখন আমরা কার্বন হিসাব করতে পারি। কার্বন হিসাব করলেও মোটামুটি সেম দেখবা। দেখো, এটা হচ্ছে CH3 CO C3H7। আমরা যদি হিসাব করি, এক ক ক নাম্বারটা আর খ নাম্বারের মধ্যে ভেজাল বাজছে আমার। CH3 CO C3H7, এটা ক। আর খ নাম্বার বলছে C2H5 CO C2H5। ওকে। তাহলে এটাও দেখো মোটামুটি, এটা আর ইথাইল, এটাও আর ইথাইল। তাহলে আর সিও আর এটাও মিলতেছে। আর দেখো, এটা একটা মিথাইল, আর এটাও একটা প্রোপাইল, এটাও মোটামুটি আর আর সিও আর, আর এটা মিলতেছে। ঠিক আছে। So এখন এখন আমি কোনটা দিব? হিসাব করে দেখতেছি প্রত্যেকটাতেও দেখো 5টা কার্বন আছে। একটা, দুইটা, দুই আর তিনে 5, দুইটা, তিনটা, আর দুইটা হচ্ছে 5টা। মোটামুটি 5টা আছে। হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে সেম। ঠিক আছে, 5-এ 5-এ 10, 3-এর সাথে 10, মানে দুইটার ক্ষেত্রে মোটামুটি সেম। আর এই আর আর এই আর সমান হইতে হবে এরকম কোনো কথা নেই, সমান হইতেও পারে নাও হইতে পারে। এখন সমান হবে কি হবে না, এগুলো কিসের উপর ডিপেন্ড করে? দেখো, এটার জন্য আমার আর একটা জিনিস দেখতে হবে। এম যৌগটি, দেখো, এম যৌগটির বিজারণে এন পেন্টেন গঠন করে, এই কথাটা বুঝতে হবে। এরকম একটা লাইন দিছে, এটা আমাদেরকে ডিফাইন করে, সেটা হচ্ছে ক হবে না খ হবে। এম যৌগটির বিজারণে, এম যৌগটির বিজারণে এন পেন্টেন গঠন করে। সো বিজারণে যেহেতু এন পেন্টেন গঠন করে, এন পেন্টেন গঠন করা মানে হচ্ছে কোনো শিকল হবে না। কোনো কি হবে না? শিকল হবে না, মানে সিম্পল একটা সিরিয়াল থাকবে। সিম্পল একটা লাইন, এন পেন্টেন। এন পেন্টেন মানে কি? CH3 CH2 CH2 CH3 2 CH3। এটা হচ্ছে কি এন পেন্টেনের সংখ্যা। 1 2 3 4 5। ঠিক আছে। এটা গ্রহণ করে, তাহলে কি হবে? বিজারণ মানে কি? হাইড্রোজেনের গ্রহণ না? এই অক্সিজেনের জায়গায় H2 বসাই দাও, তাহলে মোটামুটি হয়ে যাচ্ছে। ঠিক আছে। তো এখন এই যে এখানে যেহেতু ইয়া আছে,
ওকে ফাইন। এই জায়গা থেকে আমরা মোটামুটি এসে হইতে পারতেছি যে একটা সিমেট্রিক যৌগ হবে, মানে দুই পাশে সমান। দুই পাশে কি হবে? সমান হবে। তো এখান থেকে আমরা মোটামুটি অ্যাসিওর হই, আমরা হচ্ছে অ্যান্সার হবে এটা। এটা যেহেতু দুই পাশে সমান হবে, এই যে এটা C2H5 সিও C2H5, ঠিক আছে। তার অ্যান্সার হবে বি নাম্বার, আর COR, এম যৌগটি। তো আমরা টলেন বিকারক প্রথমে 2,4-DNP থেকে শিওর হইলাম দুটোটা অ্যালডিহাইড নাইলে কিটোন। এম যেহেতু টলেন বিকারক দিলে, তাহলে এম অবশ্যই কিটোন, এবং এন কি হবে? অ্যালডিহাইড হবে। এন কি হবে? অ্যালডিহাইড। এন যৌগটি হলো কি? এন যৌগটি হচ্ছে অ্যালডিহাইড। তাহলে এটা কিটোন, এটা বাদ। এটা কিটোন, এটা বাদ। এটাও অ্যালডিহাইড, এটাও অ্যালডিহাইড। ইয়েস, এটাও অ্যালডিহাইড, এটাও অ্যালডিহাইড। তো বলতে এন যৌগটি কে নিজে আরো বিক্রিয়া দেয়। এখন আমাদের মানে মোটামুটি আগে বা ভেজাল ছিল এই এ আর বি নিয়ে। সেখান থেকে আমরা যেহেতু বলছি এন পেন্টেন মানে কোনো ইয়া ছাড়া, সেখানে সিরিয়ালের জিনিসটা হয়েছে, মানে পি নাম্বারটা অ্যান্সার হয়েছে। দুই পাশে সমান সংখ্যক সেম কার্বন বিশিষ্ট জিনিসপাতি থাকে। যদি শিকলের কোনো কিছু হইতো, ধর এন পেন্টেন না হয়ে যদি কি হইতো, ধরো অন্য ধরনের জিনিস হইতো, হ্যাঁ, তখন হচ্ছে এটাও হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু মানে দুইটা আসলে সেম জিনিস, কার্বন সংখ্যাও সেম, অক্সিজেন সংখ্যাও সেম, কিন্তু এটা যেহেতু সমান, এই দুই পাশে হচ্ছে সমান, সে কারণে হচ্ছে জিনিসটা হচ্ছে হয় কেন এখানে অ্যানপেন্টেন তৈরি হয়। আর কে নিজে আরো বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে বলছে। তো কে নিজে আরো বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে এই কথাটা থেকে আমরা কি বলবো, কে নিজে আরো বিক্রিয়ায় কারা অংশগ্রহণ করে, এখন এটা একটু শিখতে হবে। তো আমরা এটা তো বুঝতে পারছি যে আমাদের এখানেও দ্বন্দ্ব লাগছে, কিন্তু এটা বাদ, এ বি বাদ। এখন দ্বন্দ্ব লাগছে সি এবং ডি তে, তাই না? সি এবং ডি তে দ্বন্দ্ব লাগছে। CH3 সি CHO, এটা এটা একটা হচ্ছে C4H9CHO, এটা দিছে। তাহলে দেখো এটাও অ্যালডিহাইড, এটাও অ্যালডিহাইড। তো কোনটা হবে? এইটা হবে নাকি এটা হবে? এটা ডিপেন্ড করে হচ্ছে ওই যে আরেকটা সূত্র দিছে, যে এন হচ্ছে কি কেনেজার বিক্রিয়া প্রদর্শন করে। এন কি প্রদর্শন করে? কেনিজারো বিক্রিয়া প্রদর্শন করে। এখন কেনিজারো বিক্রিয়া প্রদর্শন করার জন্য শর্তটা কি? কেনিজারো বিক্রিয়া প্রদর্শন করার শর্ত হলো যে কার্বনের সাথে যে কার্বনের সাথে CHO মূলক যুক্ত আছে, সে কার্বনে কোনো হাইড্রোজেন যুক্ত থাকবে না। কোনো হাইড্রোজেন যুক্ত থাকবে না, এই হাইড্রোজেনটাকে আলফা হাইড্রোজেন বলা হয় আর কি, হ্যাঁ। হাইড্রোজেন যুক্ত থাকবে না। সো যে কার্বনের সাথে যে কার্বনের সাথে CH মূলকটা যুক্ত থাকবে, সে কার্বনে হচ্ছে কোনো ধরনের হাইড্রোজেন থাকবে না। এটাকে আমরা বলা হয় আলফা হাইড্রোজেন না থাকা।
আলফা হাইড্রোজেন না থাকা। আলফা হাইড্রোজেন যদি না থাকে তাহলে কি দিবে? কেনিজার বিক্রিয়া দিবে। কেনিজার বিক্রিয়া দেওয়ার শর্তে কি আলফা হাইড্রোজেন না থাকে। আলফা হাইড্রোজেন মানে কোনটা? আলফা হাইড্রোজেন হচ্ছে যে কার্বনের সাথে সিএইচও যুক্ত থাকে, ওই কার্বনে কোনো হাইড্রোজেন যুক্ত থাকবে না। যে কার্বনে সিএইচও যুক্ত থাকে সেখানে কোনো হাইড্রোজেন যুক্ত থাকবে না। আমি যদি এই দুইটার ক্ষেত্রে দেখি, গ নাম্বার বিক্রিয়াটা যদি দেখি, আমি যদি এভাবে লিখি, সিএইচও তিনটা দেওয়া আছে, তিনটা ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে। আমি ব্র্যাকেট দিয়ে দেওয়া থাকলে কি বলছিলাম, এরকম হাত দিয়ে তিনটা তিন সাইডে দিয়ে দাও, ব্র্যাকেট দিয়ে দেওয়া থাকলে। ওকে, বাকিটা কি? C4H9। C4H9 কে আমরা চাইলে ভাবে লিখতে পারি CH3, CH2, 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 C4H9 হয়ে গেল। ঠিক আছে, দেখো, একটা দুইটা তিনটা চারটা আট, 3 2 5, 5 4 9, তারপর হচ্ছে CHO। এটা এভাবে লিখতে পারি চাইলে। এখন আমি যদি দেখি, এই CHO কার সাথে যুক্ত আছে? এই কার্বনের সাথে যুক্ত আছে, এই কার্বনের সাথে যুক্ত আছে। ঠিক আছে, আমি কি বলছিলাম, যে কার্বনে সিএইচও যুক্ত থাকবে সে কার্বনে কোনো হাইড্রোজেন থাকবে না, কোনো হাইড্রোজেন কি থাকবে না? যুক্ত থাকবে না। তো এই কার্বনের সাথে সিএইচও যুক্ত আছে, তার সাথে কি কোনো হাইড্রোজেন যুক্ত আছে? দেখো, এই হাতও CH3, এই হাসও CH3, এই হাসও CH3, বাট কোনো স্পেসিফিক হাইড্রোজেন যুক্ত নাই। সব হাতে CH3 যুক্ত, সব হাতে কি যুক্ত? CH3 যুক্ত। তার মানে এখানে কি নাই? আলফা হাইড্রোজেন নাই, আলফা হাইড্রোজেন নেই। আলফা হাইড্রোজেন যদি নেই তাহলে এটা কি দিবে? কেনিজারও দিবে। যাদের কাছে আলফা হাইড্রোজেন থাকে না তারা কেনিজারও বিক্রিয়া দিবে। আর এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি দেখি, এখানে যদি দেখি, মানে এই যৌগটার ক্ষেত্রে সিএইচও, সিএইচওটা কার সাথে যুক্ত আছে? এই কার্বনের সাথে যুক্ত আছে না? এই কার্বনে কি আছে? অলরেডি। এই কার্বনটা যদি আমরা ভেঙে লিখি তাহলে কি হয়ে লিখতে পারি? CH3, CH2, CH2। এই কার্বনটা এইভাবে আছে, উপরে আছে একটা হাইড্রোজেন, নিচে আছে একটা হাইড্রোজেন, তারপর হচ্ছে সিএইচও। অর্থাৎ এই সিএইচওটা এই কার্বনের সাথে যুক্ত আছে, এই কার্বনের সাথে এক হাতে আরেকটা হাইড্রোজেন, এই হাতে আরেকটা হাইড্রোজেন, এবং এই হাতে একটা সিএইচ, মানে এই বড় যৌগটা এই হাতে আছে। তো আমরা বলতে পারতেছি, মানে ওই কার্বনের সাথে কি আছে? হাইড্রোজেন যুক্ত আছে। হাইড্রোজেন যুক্ত থাকা মানে আলফা হাইড্রোজেন থাকা। আলফা হাইড্রোজেন কি থাকবে? আলফা হাইড্রোজেন যদি থাকে, আলফা হাইড্রোজেন যদি থাকে, ওই জিনিসটাকে আমরা কি বলবো? এটা কেনিজেরও বিক্রিয়া দিতে পারবে না, এটা কেনিজের বিক্রিয়া দিতে পারবে না। ওকে, এটা হচ্ছে কেনিজারও বিক্রিয়া দিতে পারবে না। কারণ কেন? কারণ হচ্ছে এটার ক্ষেত্রে আলফা হাইড্রোজেন আছে, আর এই যোগ, এই অপশনের ক্ষেত্রে আলফা হাইড্রোজেন নেই, তার মানে এটা কেনিজের বিক্রিয়া দিবে। তাহলে আমাদের মেইন অপশন, মানে এটা বুঝতে পারলাম এন হলো অ্যালডিহাইড, এটা ওই যে টলেনবিকার পর্যন্ত শিওর হইলাম। হ্যাঁ, তাহলে এটাও অ্যালডিহাইড, এটাও অ্যালডিহাইড। এখানে কেমনে শিওর হইলাম? সি নাম্বারটা কেনিজার বিক্রিয়া দিবে, কারণ সি এর মধ্যে কোনো আলফা হাইড্রোজেন নাই। ডি নাম্বারটা কেনিজার বিক্রিয়া দিবে না, সে বাট কেন? কারণ ডি এর মধ্যে আলফা হাইড্রোজেন আছে, সে কারণে এটা হচ্ছে এই সি নাম্বার অ্যান্সার। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে মিথাইল বেনজিন জারণ করলে উৎপন্ন হয় মিথাইল বেনজিন। মিথাইল বেনজিন জারণ করলে উৎপন্ন হয় হচ্ছে কি? মিথাইল বেনজিন জারণ করলে, মানে মিথাইল বেনজিন মানে এটা CH3, CH3, এটাকে জারণ করলে অবশ্যই অ্যাসিড তৈরি হবে, এটা সিম্পল কথা। বেনজয়িক অ্যাসিড বা হ্যাঁ,
মানে এটাকে জারণ করা মানে কি, অক্সিজেন ঢুকাই দেওয়া মাঝখানে। অক্সিজেন ঢুকাই দেওয়া মানে কি, অক্সিজেন ঢুকাই দিলে সি ডাবল এইচ হবে না? এই সি ডাবল এইচ যুক্ত হয় জিনিসটাকে বলা হয় বেনজোয়িক অ্যাসিড। মিথাইল বেনজিনকে জারণ করলে সবসময় বেনজোয়িক অ্যাসিড উৎপন্ন হয়। ট্রাইগ্লিসারাইড অণুকে HCl সহ আদ্র বিশ্লেষণ করলে কি উৎপন্ন হয়? ট্রাইগ্লিসারাইড অণুকে HCl সহ আদ্র বিশ্লেষণ করলে গ্লিসারল প্লাস ফ্যাটি অ্যাসিড উৎপন্ন হয়। এটা হচ্ছে সাবান তৈরি করার বিক্রিয়া। এটা হচ্ছে সাবান তৈরি করার বিক্রিয়া। ওকে, তো কি বলছে, ট্রাইগ্লিসারাইড কে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড সহ আদ্র বিশ্লেষণ করলে কি উৎপন্ন হয়? ট্রাইগ্লিসারাইড কে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড সহ আদ্র বিশ্লেষণ করলে গ্লিসারল বা গ্লিসারিন, এটার সংকেত আমরা দিয়েছিলাম একটা, দুইটা, তিনটা হাইড্রোক্সিল বিশিষ্ট যদি কোনো একটা যৌগ থাকে, জিনিসটাকে আমরা বলবো হচ্ছে গ্লিসারল বা গ্লিসারিন। এবং তারপর কি উৎপন্ন হয়? ফ্যাটি অ্যাসিড। এই ফ্যাটি অ্যাসিড থেকে এই ফ্যাটি অ্যাসিড থেকে কি তৈরি করা হয়? সাবান। এবং এই গ্লিসারিনটা বাই প্রোডাক্ট হিসেবে থাকে। হ্যাঁ, এটা হচ্ছে চর্বি। ট্রাইগ্লিসারাইডের অপর নাম হচ্ছে চর্বি, উচ্চতর এরকম চর্বি। হ্যাঁ, উচ্চতর অ্যালকানোয়ের চর্বি এর সাথে যদি HCl এর সহযোগে উত্তপ্ত করা হয়, মানে পানি, পানি পানি যুক্ত করা মানে পানি দ্বারা বিশ্লেষণ, আদ্র বিশ্লেষণ বলা হয় জিনিসটাকে। HCl সহযোগে যদি কি করা হয়? উত্তপ্ত করা হয়, এই জিনিসটা আদ্র বিশ্লেষিত হয়। আদ্র বিশ্লেষিত হইলে কি হয়? আদ্র বিশ্লেষিত হইলে হচ্ছে আমাদের কি হয়? এরকম গ্লিসারল আর হচ্ছে ফ্যাটি অ্যাসিড তৈরি করে। আচ্ছা, তো অ্যাসিড জাতক, অ্যাসিড জাতক এই কথাটার অর্থ কি? জাতক, হ্যাঁ, জাত, জাতক, জাত থেকে আসছে। জাত মানে উৎপন্ন, জাত মানে উৎপন্ন। তার মানে অ্যাসিড জাতক মানে হচ্ছে অ্যাসিড থেকে উৎপন্ন, অ্যাসিড থেকে উৎপন্ন যৌগ, অ্যাসিড থেকে উৎপন্ন যৌগ, এটা হচ্ছে অ্যাসিড জাতক। তো অ্যাসিড জাতক, অ্যাসিড কি ছিল? অ্যাসিড ছিল হচ্ছে COOH। COOH এই যে অ্যাসিড, অ্যাসিডের সঙ্গে যেটা না, মানে কোন আর এর সাথে যদি COOH থাকে সেটা হচ্ছে অ্যাসিড। ওকে, তো অ্যাসিড জাতক এর মধ্যে বলছে সবচাইতে বেশি সক্রিয় কোনটা? সবচাইতে বেশি সক্রিয় কোনটা, অধিক সক্রিয় কোনটা? দেখো আমি কি বলছিলাম, ক্লোরিন যদি থাকে ম্যাক্সিমাম, মানে কোন অ্যাসিড সক্রিয় কোথায়? অ্যাসিড কোনগুলা, কোন অ্যাসিড গুলা বেশি সক্রিয় হয়? যেগুলাতে ক্লোরিন বেশি থাকে, এটা বলছিলাম বেশি থাকে। তো এখানে দেখো, এখানে ক্লোরিন আছে এটাই, এগুলোতে তো NH2 আছে এটাতে, কিটোন মোটামুটি, এটাতে অ্যাসিড, হ্যাঁ এটাও অ্যাসিড জাতক বলা যায়। বাট এই জায়গায় ক্লোরিন আছে, যেহেতু ক্লোরিন আছে সেই, তাহলে আমি বলতে পারি কোনো চিন্তা ছাড়াই এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি সক্রিয়, সেটা বলতে পারি। ঠিক আছে, আচ্ছা, এটা কোয়াইট ইজি। এটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক। গ্রিগনার্ড বিকারকের সাথে কার্বন ডাই অক্সাইড যদি অ্যাড করা হয় তাহলে কি তৈরি হয়? CH3COOH তৈরি হয়। এটা ফাইনাল, এটা আমরা জানি। গ্রিগনার্ড বিকারকের পাঁচটা জিনিস শিখছিলাম। গ্রিগনার্ড বিকারক থেকে HCl2 এর সাথে হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, তারপর হচ্ছে অ্যালডিহাইডের সাথে 2 ডিগ্রি অ্যালকোহল, কিটোনের সাথে 3 ডিগ্রি অ্যালকোহল। অ্যালকোহলের সাথে অ্যাড করলে গ্রিগনার্ড বিকারক হয় অ্যালকেন, অ্যালকেন। তারপর গ্রিগনার্ড বিকারকের সাথে যদি কার্বন ডাই অক্সাইড অ্যাড করা হয়, হয় কার্বক্সিলিক অ্যাসিড। এইটা অ্যাড, এটা তৈরি হওয়ার আগে মাঝখানে একটা মধ্যবর্তী ধাপ থাকে। এই মধ্যবর্তী ধাপটায় কি হয়? এই যে CH3 আছে, Mg আছে, X আছে। তো এখানে যদি দেখায় কার্বন ডাই অক্সাইড প্লাস CH3 MgX,
বেসিক্যালি কার্বন ডাই অক্সাইডের সাথে গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়ায় ফাইনাল প্রোডাক্টটা হয় কি অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড CH3 COOH। ফাইনাল প্রোডাক্ট হওয়ার আগেও মাঝখানে একটা ধাপ হয়, ওই ধাপটা কেমন হয়? CH3, এই কার্বন ডাই অক্সাইড যেটা আছে সেটা এইভাবে বসে, C, মানে দুইটা অক্সিজেন, একটা দুইটা, এটা ওর হচ্ছে MgX, এইভাবে হচ্ছে মাঝখানে বসে, ঠিক আছে। বসে তারপর হচ্ছে পানি দেয়া হয়, H2, পানি থেকে এইচটা হচ্ছে এখানে বসে, আর OH টা হচ্ছে ও নিয়ে যায়, ঠিক আছে, ও নিয়ে যায়। তার মানে আলটিমেটলি এইচটা ওর সাথে অ্যাড হওয়ার পর কি তৈরি করে? CH3 COOH তৈরি করে ফেলে। তো এটাই হচ্ছে অ্যান্সার। মানে বেসিক্যালি আমাদের মাঝখানে এই ধাপটা তৈরি হয়, মাঝখানে একটা ধাপ তৈরি হয়, সেটা হচ্ছে অন্তর্বর্তী ধাপ। সেখানে আবার এইচ পানি যুক্ত করার ফলে এটা তৈরি হয় অ্যাসিড, মানে ফাইনাল প্রোডাক্ট হচ্ছে অ্যাসিড। কার্বন ডাই অক্সাইডের সাথে গ্রিগনার্ড বিকারকের ফাইনাল প্রোডাক্ট অ্যাসিড, বাট মাঝখানে এই ধাপটা তৈরি হয়। এখানে আমাদের মাঝখানের ধাপটা আসলে জানতে চাইছে, CH3 COOH। ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড মানে হচ্ছে HCHO, HCOOH, HCOOH, এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড বলছিলাম। তো আমরা কি বলছিলাম জানি খেয়াল আছে? এটা হচ্ছে একাধারে কি হিসেবে কাজ করে? অ্যাসিড হিসেবেও কাজ করে, অ্যালডিহাইড হিসেবেও কাজ করে। এটা কি হিসেবে কাজ করে? অ্যাসিড হিসেবেও কাজ করে, অ্যালডিহাইড হিসেবেও কাজ করে। ফর্মিক অ্যাসিডটা, ঠিক আছে, ফর্মিক অ্যাসিডটা অ্যাসিড হিসেবেও কাজ করে, অ্যালডিহাইড হিসেবেও কাজ করে। সো ফর্মিক অ্যাসিডে এই সংকেতটা যদি আমি দেখি, HCHO, H, C, ডবল বন্ড O, H এভাবে দেওয়া হয়, ঠিক আছে। তো আমরা আহ জানি, অর্থাৎ এটা অ্যাসিড হিসেবেও কাজ করে, অ্যালডিহাইড হিসেবেও কাজ করে। এই যে এই মূলকটা কি মূলক? সি ডবল, সরি সরি, এরকম না, CHO না, COOH, HCOOH, এখানে হচ্ছে OH। এটাকে এভাবে ঘটনাকে লেখা যায়। আচ্ছা, এখন দেখো, এই যে আহ, এই COOH দিয়ে আমরা কি বুঝি? অ্যাসিড। আর এই পাশে এই যে এই মূলকটা CHO, না, এই মূলকটা কিসের মতো? CHO, তার মানে এটা হচ্ছে অ্যালডিহাইডের মতো। তার মানে দুনিয়াতে এই অ্যাসিডটা হচ্ছে COOH, এটাই একমাত্র অ্যাসিড যেটা হচ্ছে অ্যাসিড প্লাস অ্যালডিহাইড উভয় হিসেবে কাজ করে। তা আমরা কি জানি? অ্যালডিহাইড কিসের বিক্রিয়া দেয়? টলরেন্ট বিকারক বিক্রিয়া দেয়। আরেকটা জিনিস খেয়াল রাখো, অ্যালডিহাইড যেমন টলরেন্ট বিকারক বিক্রিয়া দেয়, তেমন ফ্যাহলিং দ্রবণ বিক্রিয়া দেয়। আমরা টলরেন্ট বিকারক ধরে রাখো, টলরেন্ট বিকারক আর ফ্যাহলিং দ্রবণের ধর্মটা একই। হ্যাঁ, অ্যালডিহাইড দেয় বাট কিটোন দেয় না। অ্যালডিহাইড হচ্ছে টলেন বিকারক পরীক্ষা দেয়, সেটা আমরা তো অলরেডি দেখেছি। টলেন বিকারক পরীক্ষাটা দেয়, প্লাস ফ্যাহলিং দ্রবণ পরীক্ষাটাও দেয়। এটা একটা পরীক্ষার নাম, ফ্যাহলিং দ্রবণ পরীক্ষা। কিন্তু কিটোন এই দুইটা পরীক্ষা দেয় না। কিটোন মানে এই যে সংকেতটা আর কি মাঝখানে সিও থাকে, এটা কিটোন এই দুইটা পরীক্ষা দেয় না। বাট 2,4-DNP যেটা আছে, 2,4-DNP, সেটা অ্যালডিহাইডও দিবে কিটোনও দিবে, অ্যালডিহাইডও দিবে কিটোনও দিবে, ঠিক আছে। তো এখানে ও যেহেতু অ্যালডিহাইড এবং কিটোন উভয়, অ্যালডিহাইড এবং অ্যাসিড উভয়, তাহলে অ্যাসিডের বৈশিষ্ট্য থাকবে, অ্যালডিহাইডের বৈশিষ্ট্য থাকবে। অ্যালডিহাইডের বৈশিষ্ট্য কি? অ্যালডিহাইডের বৈশিষ্ট্য হচ্ছে টলেরেন্ট বিকারক পরীক্ষা দেওয়া, ফ্যাহলিং দ্রবণ পরীক্ষা দেওয়া। তার মানে ও বোধ দিবে। তো ও, যেহেতু ওর কাছে অ্যালডিহাইডের বৈশিষ্ট্য আছে, তো হচ্ছে টলেরেন্ট বিকারকও দিবে, তারপর হচ্ছে ফ্যাহলিংও দিবে। কিন্তু আর যেহেতু ওর কাছে COOH এটা আছে,
তা আমরা জানি অ্যাসিড শনাক্ত করার জন্য কি কি ইউজ করা হয়। অ্যাসিড শনাক্ত অ্যাসিড শনাক্ত করার জন্য ইউজ করা হয়, প্রিভিয়াস ক্লাসে দেখা হয়েছিল NaHCO3। এটা হচ্ছে অ্যাসিড শনাক্ত করার জন্য ইউজ করা হয়। তাহলে ও যেহেতু অ্যাসিডিক ধর্ম আছে, তাহলে NaHCO3 ওই বিক্রিয়াটাও দিবে। তাহলে এটাও দিবে। কিন্তু 2,4-DNP যে পরীক্ষা, সেটা দিবে না। কেন দিবে না? না দেওয়ার কারণ হচ্ছে, 2,4-DNP কখন হয়? 2,4-DNP বেসিক বলছিলাম হচ্ছে এই মূলকটা শনাক্তকরণ। মানে এটা তখনই হয় যখন একটা হাতে আর থাকবে, আর একটা হাতে এরকম এরকম থাকবে, তখন হচ্ছে এই প্রসেসটা হয়, 2,4-DNP টা। ঠিক আছে? তো এটা যদি, এখানে যদি এইচ থাকে তাহলে হয় অ্যালডিহাইড, এবং এই প্রসেস যদি আর থাকে তাহলে হয় কিটোন। ঠিক আছে? তাহলে অ্যালডিহাইডও হয়, কিটোনও হয় 2,4-DNP টা। 2,4-DNPH বলা হয়, বা 2,4-DNP বলা হয়। সেটা মানে এই মূলকটার জন্য বেসিক্যালি হয়। ঠিক আছে? এই হাতে কি আছে এটার উপর ডিপেন্ড করে না। এইচ থাকলে তো অ্যালডিহাইড হয়, আর এই হাতেও যদি আর থাকে তাহলে কিটোন হয়। ঠিক আছে? এই মূলকটা যদি থাকে তাহলে হচ্ছে কি 2,4-DNPH হয়। বাট তুমি একটু চিন্তা করে দেখো তো, এই যৌগের ক্ষেত্রে কি এই মূলকটা উপস্থিতি আছে? এই মূলকটা কি উপস্থিতি আছে HCOOH এই যৌগের ক্ষেত্রে? নাই। যদি নাই তাহলে হচ্ছে ও 2,4-DNP পরীক্ষাটা দিবে না। ও যদিও অ্যালডিহাইড হয়েও দেওয়ার কথা ছিল, কিন্তু কখন দেয়? RCOO এই মূলকটা যদি থাকে, তখন হচ্ছে 2,4-DNP পরীক্ষাটা দেয়। কিন্তু যেহেতু ওর কাছে নাই, সে কারণে ও হচ্ছে 2,4-DNP পরীক্ষাটা দিবে না। তাহলে ফরমিক অ্যাসিড যেটা আছে সেটা অ্যাসিড এবং অ্যালডিহাইড উভয় হিসেবে কাজ করে। যেহেতু অ্যালডিহাইড হিসেবে কাজ করে সেজন্য টলেন বিকারক দিয়ে ফেহারিং দ্রবণ দেয়। আর যেহেতু অ্যাসিড হিসেবে কাজ করে, তাহলে সোডিয়াম বাইকার্বনেটের পরীক্ষাটা দেয়, অ্যাসিড শনাক্তকরণ পরীক্ষা। কিন্তু এটার কাছে যেহেতু এই মূলকটা নাই, RCOO এই মূলকটা নাই, তাই ও হচ্ছে কি দেয় না, 2,4-DNP পরীক্ষাটা হচ্ছে দেয় না। বুঝা গেছে? ফাইন। তাহলে দেখো, এটা হচ্ছে সিম্পল। এটা হচ্ছে ফেনল, এটা হচ্ছে CH3, এটা হচ্ছে জারণ করানো অ্যাসিড তৈরি হবে। এটা সিম্পল, বেশি সিম্পল কথা। এটা আর কি, বেনজিনের মাথায় উপর CH3 থাকবে। এটা হচ্ছে জারণ করানো, জাইমান অক্সিজেন দেওয়া মানে জারণ করানো। তো এটাকে জারণ করলে কি তৈরি হয়? আমরা অবশ্যই জানি অ্যাসিড COOH। কি তৈরি হয়? ফেনল। ফেনলের উপর COOH, বেঞ্জয়িক অ্যাসিড। কি বেঞ্জয়িক অ্যাসিড? সিম্পল। ঠিক আছে? COOH যেটা তৈরি হয়। ঠিক আছে? কোন বিক্রিয়াটি সঠিক নয়, একটু চেক করে দেখি কোন বিক্রিয়াটি সঠিক নয়। এখানে দেখো, আমরা KOH দিছে, KOH অ্যালকাইল হ্যালাইডের সাথে KOH অ্যালকোহলীয়। হ্যাঁ, আমরা জানি জল দিলে নল পাই, কিন্তু এখানে জল দেয় নাই, কি দিছে? অ্যালকোহল দিছে। অ্যালকোহল দিলে অ্যালকিন পাই, এটা সঠিক। আর এই জায়গায় CH2Br এখানে যদি জিঙ্ক দেওয়া হয়, জিঙ্ক হচ্ছে কি শোষণ করে ফেলে। এখানে ব্রোমিন হচ্ছে নিয়ে ফেলবে, নিয়ে ফেলে ডাবল বন্ড তৈরি হবে। এটাও সঠিক। এই যে জল দিছে, দেখছো? কেওএইচ দিছে, ঠিক আছে, অ্যালকাইল হাইড্রাইডের সাথে কেওএইচ দিছে, বাট এখানে কি দিছে? পানি দিছে। পানি দিলে কি পাবো? বলছি জল দিলে নল পাই, এই যে নল পাইছি, তাহলে এটাও সঠিক। এখানে জিঙ্ক দিছে। হ্যাঁ, জিঙ্কের কাজ হচ্ছে কি? অক্সিজেন নিয়ে ফেলা, নিবে, বাট কিন্তু CH4 তৈরি করবে না। ঠিক আছে? এখানে হচ্ছে এটা এইরকম বিক্রিয়া তৈরি করে ফেলবে জিঙ্কের সাথে।
অ্যাসিডের সাথে জিঙ্কের সাথে এরকম একটা বিক্রিয়া তৈরি করে ফেলবে, কিন্তু এই বিক্রিয়াটা কি না, সঠিক না। তাহলে আমার মোট অ্যান্সার হচ্ছে এটা সঠিক না। এই তিনটা বিক্রিয়া হচ্ছে কি সঠিক, বাকি তিনটা বিক্রিয়া কি ছিল, সঠিক ছিল। এই বিক্রিয়াটা হচ্ছে সঠিক না, দ্যাটস ওয়াই আনসার। CH3 COOH প্লাস NH3, NH3, তাহলে এটা হয় কি CH3 CO, এই OH এর সাথে কি হয়ে যায়, NH2 বসে যায়। আর এখানে একটা H আছে না, NH2 বসছে, আর একটা H আছে না, ওই H এর সাথে এই OH মিলে কি তৈরি হয়, পানি। CH3CONH2, এই জিনিসটার নাম কি, অ্যাসিডামাইড। অ্যাসিডামাইড, অ্যাসিডামাইড। ওকে। আইআর বর্ণালীর শোষণ ব্যান্ড দ্বারা যৌগ শনাক্তকরণে যে ব্যান্ড বিবেচনা করা হয়, এখানে কি কি ব্যান্ড আছে, মানে কি কি বন্ধন আছে সেটা আসলে বিবেচনা করা হয়। তাহলে সি, আমি যদি একটু ভেঙে লিখি, এখানে সি ডবল বন্ড ও, ও এইচ এভাবে লেখা হয়। এই জায়গাটাকে, এই জায়গাটাকে এইচ, তিনটা। তাহলে দেখো, সিএইচ বন্ধন আছে, সি ডবল বন্ড ও বন্ধন আছে, ওএইচ বন্ধন আছে। সিএইচ বন্ধন আছে, সি ডবল বন্ড ও বন্ধন আছে, ওএইচ বন্ধন, মানে তিনোটা বন্ধন আছে। তার মানে আলটিমেটলি সবগুলো ব্যান্ড আসলে ওর ক্ষেত্রে হিসাব করা হবে। ঠিক আছে। জৈব যৌগে আইআর বর্ণালী শনাক্ত করা হয় কার্যকরী মূলকের উপস্থিতিতে। কার্য আইআর বর্ণালী দ্বারা, আইআর বর্ণালী যে পরীক্ষাটা আছে, আয়ন বর্ণালীর পরীক্ষাটার মেইন উদ্দেশ্য কি, আয়ন বর্ণালীর পরে বর্ণালী পরীক্ষার মেইন উদ্দেশ্য হচ্ছে কার্যকরীমূলক শনাক্তকরণ। এই সি ডবল বন্ড ও কার্যকরীমূলক থাকলে এমন একটা তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালী পাবে, ওএইচ কার্যকরীমূলক থাকলে অন্য ধরনের কি পাবে, বর্ণালী পাবে, এক একটা এক এক রকম। ঠিক আছে। নিম্নের কোন যৌগটির এক মোল জলীয় দ্রবণে পিএইচ সর্বনিম্ন, পিএইচ সর্বনিম্ন থাকে, তার মানে পিএইচ, পিএইচ কম থাকা মানে কি, পিএইচ কম মানে এইচ প্লাস বেশি, এইচ প্লাস বেশি। এইচ প্লাস বেশি মানে কি, এইচ প্লাস বেশি থাকা মানে কি অ্যাসিডিক। ঠিক আছে। হ্যাঁ, তার মানে এখানে জিজ্ঞেস করছে নিচের কোনটা বেশি অ্যাসিডিক। এই যে দেখো, আসলে এটা ভুল লেখছে বল, না না সরি, ভুল লেখা নেই। এটা তো অ্যালডিহাইড, এটা অ্যালডিহাইড, এটা হচ্ছে অ্যালকোহল, আর এটা হচ্ছে অ্যাসিড। অ্যাসিড যেটা আছে সেটা অ্যাসিডিক হবে। কিন্তু আমরা জানতাম কি ক্লোরিন থাকলে অ্যাসিডিক হয়, বাট দেখো, ক্লোরিন যদি অ্যাসিডে থাকে তখন অ্যাসিডিক হইতো যদি এই সংখ্যাটা এভাবে থাকতো, Cl3COOH, এটা যদি থাকতো তখন এটা হইতো সবচাইতে বেশি অ্যাসিডিক, কারণ এটা তো নিজে অ্যাসিড, অ্যাসিডের সাথে আরো ক্লোরিন আছে, তাহলে এটা আরো অ্যাসিডিক। বাট ও তো অ্যাসিড না, ওটা অ্যালডিহাইড। অ্যালডিহাইডের সাথে ক্লোরিন থাকলে আমার কোনো কিছু আসে আসে বা যায় না। হ্যাঁ, অ্যালডিহাইডের সাথে ক্লোরিন থাকলে কোনো কিছু আসে বা যায় না। আমরা জানি হচ্ছে বেসিক্যালি এগুলার তেমন অ্যাসিডিক ধর্ম নাই। ওএইচ, সিএইচও, এগুলোর তেমন কোনো অ্যাসিডিক ধর্ম নাই। COOH, যেটা কার্বক্সিলিক অ্যাসিড হিসেবে চিনি, সেটার অ্যাসিডিক ধর্ম আছে। এবং সেখানে এই হাইড্রোজেনের পরিবর্তে যদি ক্লোরিন থাকে, তখন আমরা জানি কি অ্যাসিডিক ধর্মটা আস্তে আস্তে বেড়ে যায়। কিন্তু এখানে তো এরকম কোনো কিছু দেয় নাই, হাইড্রোজেনের পরিবর্তে ক্লোরিন দেয় নাই। এখানে দিয়েছে অ্যালডিহাইডের মধ্যে ক্লোরিন, অ্যালডিহাইডের মধ্যে ক্লোরিন দিলে তো কোনো কিছু আসে যায় না। তো শুধু ক্লোরিন থাকলেই যে হুট করে দাগাই দিব, এই মেন্টালিটিটাও বাদ দিতে হবে। প্রথমে চেক করতে হবে এটা আসলে অ্যাসিড কিনা। এটা যদি অ্যাসিড হয় তখন ক্লোরিনের ব্যাপারটা আসবে।
ঠিক আছে, এটা যদি অ্যাসিড হয় তখন আসবে ক্লোরিনের ব্যাপারটা আসবে। জিনিসটা একটু ক্লিয়ার ক্লিয়ার তো করছি যদিও। Cl3 COOH, এটা Cl3 CHO, এটা CH3COOH, এটা প্রথমে দেখতে হবে COOH আছে কিনা। এখানেও আছে, এখানেও আছে, এখানে তো নাই, তাহলে এটা না থাকলে এটা অ্যাসিডিক তেমন একটা নাও। হ্যাঁ, এখানে তেমন একটা অ্যাসিডিক নাও। এটা যদি এই দুইটা যদি অ্যাসিডিক আছে তাহলে এটা অ্যাসিডিক। দেখো, তারপর দেখতে হবে ক্লোরিনের সংখ্যা। তারপর কি দেখতে হবে? ক্লোরিনের সংখ্যা। ক্লোরিন সংখ্যা, এই এই কার্বনের সাথে তিনটা ক্লোরিন আছে, এই কার্বনের সাথে হচ্ছে কোনো ক্লোরিন নেই, একটা হাইড্রোজেন আছে। তার মানে অবভিয়াসলি ও বেশি শক্তিশালী হবে, সক্রিয় বা শক্তিশালী, অম্লীয়। ওকে, তো এই জায়গায় এই জিনিসটা আমাকে একটু ট্রিক খাটাইছে তারা। Cl3 দিছে যদিও, বাট এটা আসলে আসলে অ্যাসিড না। ওকে, নিচের কোন ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড, নিচের কোনটি ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড? এটা মুখস্থ, লাইসিন। লাইসিন একটি ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড। আইআর বর্ণালীতে কার্বনিল যৌগ শনাক্ত করার জন্য এটা মুখস্থ করা। 1705 থেকে 2000 সেন্টিমিটার। নিচের কোনটি জৈব যৌগের সবচেয়ে দুর্বল? জৈব অ্যাসিডের মধ্যে সবচাইতে দুর্বল অ্যাসিড, সবচাইতে দুর্বল অ্যাসিড বলছে কোনটা? দেখো, ক্লোরিন দুইটা আছে, এটা সবচাই প্রথমে দেখো সবগুলো COOH, 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 COOH। ঠিক আছে, তো COOH এর মধ্যে যদি আমরা দেখি, প্রথমে আমরা দেখবো হচ্ছে COOH মানে সবগুলো অ্যাসিড। ওকে, এটা ফাইন। তো এখানে যেহেতু দুইটা ক্লোরিন আছে তাহলে ও সবচাইতে বেশি শক্তিশালী, একটা ক্লোরিন আছে ও একটু কম শক্তিশালী। এখন দেখো এই দুইটার মধ্যে CH3 আর H। এখন কালকের ক্লাসে বলছিলাম, আমার মানে সরি প্রিভিয়াস ক্লাসে বলা হয়েছিল, আমার এটা এতটুকু খেয়াল আছে যে শিকড় লম্বা হলে কম সক্রিয়, শিকড়টা লম্বা হলে কম শক্তিশালী। ঠিক আছে, এটা হচ্ছে বেশি, সবচাইতে বেশি, এটা ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড শক্তিশালীর মধ্যে। এখন আমাদেরকে সবচাইতে দুর্বলটা জানতে চাইছে। তো আমি বলছিলাম শিকল যদি লম্বা হয় তাহলে সবচাইতে কম শক্তিশালী। তাহলে দেখো, A নাম্বার থেকে B নাম্বার শিকলটা একটু লম্বা, আর এখানে একটা CH3 আছে, এখানে জাস্ট H আছে। তাহলে B নাম্বারের শিকলটা যেহেতু লম্বা, এটা হচ্ছে সবচাইতে কম। এটা তাহলে এটা হচ্ছে থার্ড, হচ্ছে আমাদের থার্ড শক্তিশালীর মধ্যে। তাহলে আমাদেরকে জানতে চাইছে দুর্বলটা, দুর্বল কোনটা হবে? এই নাম্বারটা দুর্বল হবে। লেবুতে কি পাওয়া যায়? সাইট্রিক অ্যাসিড। কমলাতে কি পাওয়া যায়? স্করবিক অ্যাসিড। আপেলে ম্যালিক অ্যাসিড। তেঁতুলে টার্টারিক অ্যাসিড। সিইউতে এই কোশ্চেন গুলো বেশি আসে, কোথায় কি পাওয়া যায়। দেখো এই যে তেঁতুলে কি পাওয়া যায়? তেঁতুলে পাওয়া যায় হচ্ছে টার্টারিক অ্যাসিড। আপেলে কি পাওয়া যায়? আপেলে পাওয়া যায় হচ্ছে ম্যালিক অ্যাসিড। কোনটি তীব্র অ্যাসিড? কোনটি তীব্র অ্যাসিড? দেখো, COOH, 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 COOH। কিছুক্ষণ আগে জাস্ট বললাম, এখানে ক্লোরিন নেই। ক্লোরিন না থাকলে আমার কোনো প্যারা নেই। এখন বলছিলাম শিকল, শিকল যারটা ছোট সে বেশি তীব্র, শিকল যারটা বড় সে সবচেয়ে দুর্বল। এখানে কয়টা? একটা দুইটা আছে, এখানে কয়টা? একটা দুইটা তিনটা আছে। তাহলে এটা হচ্ছে লাস্ট, এটা হচ্ছে ফোর্থ, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে ফার্স্ট। সবচাইতে তীব্র হচ্ছে এটা, এটা হচ্ছে সেকেন্ড, থার্ড, ফোর্থ। যার শিকলটা যত লম্বা সে তত বেশি দুর্বল। যার শিকলটা যত লম্বা সে তত বেশি কি রে? দুর্বল। ওকে, নিচের কোন অ্যাসিড সবচাইতে বেশি শক্তিশালী? সবচাইতে বেশি শক্তিশালী দেখো, এটা আছে, এটাও আছে। এটাতে দেখো, এটাতে দুইটা আছে, দুইটা আছে ক্লোরিন ফ্লোরিন দুইটা।
এখানে ক্লোরিন দুইটা, তো এই দুইটা হবে না। এখানে তিনটা আছে, এখানে তিনটা আছে, তখন ভেজাল বাঁচছে এর মধ্যে আর এর মধ্যে। ঠিক আছে। এখন আমরা জানি ফ্লোরিন হচ্ছে অবশ্যই ক্লোরিনের চাইতে বেশি ঋণাত্মক। সে কারণে অবশ্যই ফ্লোরিনের তুলনায় ক্লোরিনই বেশি শক্তিশালী, ক্লোরিনের তুলনায় ফ্লোরিনই বেশি শক্তিশালী হবে। তো সিম্পল, বেশি শক্তিশালী, ফ্লোরিন বেশি শক্তিশালী। ওকে, তাহলে আমাদের এটা নিচের কোনটির বিশ্লেষণে অ্যাসিড তৈরি হয়? আদ্র বিশ্লেষণ করলে অ্যাসিড তৈরি হয় হচ্ছে এই যে অ্যালকোহল। অ্যালকোহলকে আদ্র বিশ্লেষণ করলে অ্যাসিড তৈরি হয়। আচ্ছা, অ্যাসিডিক অ্যাসিড তৈরি হয় বলছে, অ্যাসিডিক অ্যাসিড। অ্যাসিডিক অ্যাসিড মানে কি? CH3 COO H, অ্যাসিডিক অ্যাসিড তৈরি হয়। তো এটাকে আদ্র বিশ্লেষণ করলে অ্যাসিডিক অ্যাসিড না, এটাকে আদ্র বিশ্লেষণ করলে আসলে আহ হ্যাঁ তৈরি হইতে পারতো আসলে, ভুল লিখছে। সবই হওয়ার কথা ছিল, বাট এক নাম্বারটা দিছে। এটাকে সিম্পল আদ্র বিশ্লেষণ করা মানে পানি যোগ করে দাও এখানে, COOH তৈরি হবে। আচ্ছা, এটার নাম হচ্ছে অ্যাসিড ক্লোরাইড। অ্যাসিড ক্লোরাইডের সাথে হাইড্রোজেন যদি বিজারণ হয়, প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেটের উপস্থিতিতে অ্যালডিহাইড উৎপন্ন হয়। এই বিক্রিয়াটার স্পেশাল নাম হচ্ছে রুজেমুন বিজারণ বিক্রিয়া। রুজেমুন বিজারণ। প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেটের উপস্থিতিতে যদি এটার সাথে বিক্রিয়া হয়, সেটার নাম কি বিক্রিয়া? রোজেমন বিক্রিয়া। কি বিক্রিয়া? রোজেমন বিক্রিয়া। এই যে RCOCl এর সাথে হাইড্রোজেনের বিক্রিয়া কার উপস্থিতিতে, প্যালাডিয়াম বেরিয়াম সালফেটের উপস্থিতিতে বিক্রিয়ার নাম হচ্ছে রোজেমন বিক্রিয়া। তারপর চর্বি থেকে সাবান তৈরির কোন ধরনের বিক্রিয়া সংঘটিত হয়? আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। ওই যে চর্বি, চর্বির সাথে হচ্ছে আদ্র বিশ্লেষণ করা হয় H2O, ওই কি উৎপন্ন হয়? গ্লিসারিন। আর হচ্ছে ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড থেকে হচ্ছে সাবান প্রস্তুত করা হয়। শক্তিশালী অ্যাসিড, অবভিয়াসলি এটা তিনটা ফ্লোরিন আছে, এই কারণে এখানে তিনটা ক্লোরিন আছে। এটা তো, এখানে তিনটা ব্রোমিন আছে, তো এটা হচ্ছে একদম, আমি বলি এটা হচ্ছে ফোর্থ। এখানে ব্রোমিন থাকার কারণে এটা হচ্ছে থার্ড, আর এটা হচ্ছে সেকেন্ড, হচ্ছে সবচাইতে বেশি ফার্স্ট শক্তিশালী। ঠিক আছে, কেন? কারণ এখানে মানে সবগুলাই সেম, একটা কার্বন একটা কার্বন একটা কার্বন একটা কার্বন, COOH এর পাশে। কিন্তু ওই যে এখন আমরা ওই যে প্রতিস্থাপকটা দেখবো আর কি। তেল ও চর্বি হলো এস্টার। রাসায়নিক ভাবে তেল চর্বি হচ্ছে এক ধরনের এস্টার। ঠিক আছে, তেল এবং চর্বিতে কি আছে? সুগন্ধ আছে, মানে গন্ধ আছে। এস্টার মানে সুগন্ধ যুক্ত যৌগ, জিনিসগুলোকে হচ্ছে এস্টার বলা হয়। এই যে স্ফুটনাঙ্ক সবচাইতে বেশি, কি বলছিলাম, ওই যে হাইড্রোজেন বন্ধন যাদের ক্ষেত্রে পসিবল, তাদের স্ফুটনাঙ্ক সবচাইতে বেশি হয়। হাইড্রোজেন বন্ধন যাদের ক্ষেত্রে পসিবল, এখানে ইথানোয়িক অ্যাসিড। আচ্ছা, আবার ওই ইথানোয়িক অ্যাসিড কি গঠন করে? ডাইমার গঠন করে না? আগের ক্লাসে দেখানো হয়েছিল ইথানোয়িক অ্যাসিড এরকম, একটা ইথানোয়িক অ্যাসিড এর সাথে আরেকটা ইথানোয়িক অ্যাসিড এভাবে ডাইমার গঠন করে, ডাইমার গঠন করে ওই ডাইমারটা ভাঙা খুব কঠিন, ওই ডাইমারটা ভাঙা খুব কঠিন। এই কারণে হচ্ছে এখানে কি হয়, এগুলো তৈরি হয়। এগুলো 4-5 বার না পড়লে মনে থাকবে না, এগুলো আসলে 4-5 বার পড়ে ফেলা উচিত পরীক্ষার আগে, লিস্ট। ওকে। আচ্ছা, নিচের কোন যৌগটি অ্যালডিহাইড ও অ্যাসিড উভয় হিসেবে কাজ করে? HCOOH। অনেকবার আমরা উদাহরণটা দেখেছি, এখন আর বোঝাচ্ছে না। অ্যালডিহাইড হিসেবে কাজ করে, অ্যাসিড হিসেবে কাজ করে। সোডিয়াম বাইকার্বনেট দ্রবণের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়। সোডিয়াম কার্বন বাইকার্বনেট কার শনাক্তকরণের জন্য? অ্যাসিডের শনাক্তকরণের জন্য। অ্যাসিডের শনাক্তকরণের জন্য। অ্যাসিড কোনটা? এই যে বেনজোয়িক অ্যাসিড। কার্বলিক অ্যাসিড না, কার্বলিক অ্যাসিড মানে আসলে কোনো অ্যাসিড বোঝায় না। কার্বলিক অ্যাসিড মানে ফেনল বোঝায়, ফেনল।
ওকে, তো সোডিয়াম বাইকার্বনেট কেন ইউজ করা হয়? কার্বক্সিলিক অ্যাসিডের শনাক্ত করার জন্য। কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত এখানে কোনটা? এটা বেনজোইক অ্যাসিড একটা কার্বক্সিলিক অ্যাসিড। ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড কোনটা? ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে সাইট্রিক অ্যাসিড। এটা মুখস্থ করা ছাড়া উপায় নেই। ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে কোনটা? সাইট্রিক অ্যাসিড। ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। তেল চর্বিকে কি বলা হয়? তেল চর্বিকে বলা হয় হচ্ছে লিপিড। তেল ও চর্বিকে একত্রে কি বলা হয়? লিপিড। তেল ও চর্বিকে একত্রে কি বলা হয়? লিপিড। ইথাইল অ্যালকোহল থেকে অ্যাসিটিক অ্যাসিড, ইথাইল অ্যালকোহল বা অ্যালকোহল থেকে অ্যাসিড তৈরি করার প্রক্রিয়া হচ্ছে অক্সিডেশন বা জারণ। অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারণ করলে কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এই জারণটা হচ্ছে এটাই, অক্সিডেশন বা জারণ। আহ, জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্ত করার জন্য কোনটা ইউজ করা হয়? আইআর অলরেডি দেখেছি আমরা। কার্বক্সিলের শনাক্ত করার জন্য সোডিয়াম বাইকার্বনেট অনেকবার দেখা হয়েছে। কার্বক্সিলিক অ্যাসিড মানে তো সোডিয়াম বাইকার্বনেট। অ্যাসিডের সাথে অ্যালকোহল, এটা হচ্ছে একটা এস্টার। অ্যাসিড প্লাস অ্যালকোহল এস্টার অনেকটা বিক্রিয়া দেখেছিলাম। অ্যাসিডের প্লাস অ্যালকোহল, অ্যাসিড প্লাস অ্যালকোহল তৈরি হয়ে এস্টার তৈরি হয়। এস্টারের সংকেত কোনটা? এস্টারের সংকেত হচ্ছে আর সি ডাবল আর, আর সি ডাবল আর, এটা হচ্ছে এস্টারের সংকেত। ফেনলে সিএইচ ব্যান্ডটি আইআর বর্ণালী কত? সিএইচ ব্যান্ডটি আইআর বর্ণালী হচ্ছে 3000। এগুলো মুখস্থ, এগুলা সবগুলো মুখস্থ, মানে যেগুলা এমসিকিউ তে আসতেছে ওগুলো মুখস্থ করলে চলবে। কমন আসলে দাগাবা, না থাকলে নাই আর কি। নিচের কোনটির অম্লত্ব সবচাইতে বেশি? অম্লত্ব সবচাইতে বেশি, এক্ষেত্রে বেশি অ্যাসিডিক। দেখো এই জায়গায় আমি যদি যে চিন্তা করি, এখানে 1 2 3 4, চারটা, 1 2 3 4 সবগুলা হচ্ছে চারটা 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 করে কার্বন আছে। তো শিকলের টা প্যারা নাই। এখন আমাকে দেখতে হবে প্রতিস্থাপক, এখানে জাস্ট একটা ক্লোরিন, এখানেও কোনো কিছুই নাই, তাহলে এটা বাদ, এটাও বাদ। এখানে হচ্ছে একটা ফ্লোরিন একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন একটা ফ্লোরিন, এখানে হচ্ছে আহ একটা ক্লোরিন, তাহলে এটা বাদ। আমাদের ভেজাল বাঁচছে এই দুইটা নিয়ে। আমরা কি জানি? যত বেশি ফ্লোরিন ক্লোরিন তত বেশি হচ্ছে শক্তিশালী। এখন দেখো ডি নাম্বারটাতে ক্লোরিনটা হচ্ছে সিডব্লিউএইচ এর খুব পাশাপাশি আসে, যদি খেয়াল করো। আমরা বেসিক্যালি জানি ফ্লোরিন শক্তিশালী না ক্লোরিন শক্তিশালী, বলো তো? ফ্লোরিনের তো ঋণাত্মকতা বেশি, সেখানে ফ্লোরিন বেশি শক্তিশালী না ফ্লোরিনের তুলনায়? এখানে দেখো ফ্লোরিনও একটা আছে, ক্লোরিনও একটা আছে, ফ্লোরিনও একটা আছে, ক্লোরিনও একটা আছে। কিন্তু যেহেতু ফ্লোরিনটা সিডব্লিউএইচ এর ঠিক পাশাপাশি অবস্থান করতেছে, যেহেতু ফ্লোরিনটা সিডব্লিউএইচ এর ঠিক পাশাপাশি অবস্থান করতেছে, সে কারণে তুলনামূলকভাবে এটা হালকা, একটু একদম এত বেশি না, খুব সামান্য শক্তিশালী হয় আর কি। ঠিক আছে, এটাও ট্রিক, এটা একটা ট্রিক হিসেবে কাজ করতে পারে। সাইক্লোহেক্সানলকে জারিত করলে কি উৎপন্ন হয়? অ্যাডিপিক অ্যাসিড। মুখস্থ করা ছাড়া উপায় নেই। নিচের চারটি কার্বক্সিলিক অ্যাসিডের জাতকের মধ্যে কোনটি সবচাইতে বেশি সক্রিয়? কোনটি সবচাইতে বেশি, সরি কম সক্রিয়, কম সক্রিয়, সবচাইতে বেশি সক্রিয় হবে তো এটা, ক্লোরিন আছে তাই। আর এখানে যেহেতু NH2 আছে, NH2টা হচ্ছে সক্রিয় না পারলে নিষ্ক্রিয় করে ফেলে, নিষ্ক্রিয় করে ফেললে বললেই চলে। এটা হচ্ছে সবচাইতে কম সক্রিয়।
NH2 সবচেয়ে বেশি সক্রিয়, যেহেতু ক্লোরিন আছে সেগুলো সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে এটা। এটা হচ্ছে NH2। NH2 হচ্ছে নিষ্ক্রিয় করে ফেলে, নিষ্ক্রিয় করে ফেলার কারণে এটা হচ্ছে সবচেয়ে কম সক্রিয়। অ্যালকোহলের বর্ণালীটা ইম্পর্টেন্ট আছে, এটা দেখতে হবে 3200 থেকে 6400। OH একটা দেখতে হবে, সি ডাবল বন্ড ও এটা দেখতে হবে। তারপর হচ্ছে আহ CH এটা দেখতে হবে, তিনটা দেখলে চলবে। শক্তিমাত্রার ক্রম কোনটা বেশি? অবশ্যই এটা হচ্ছে ক্লোরিন যুক্ত আছে। তারপর হচ্ছে কোনো শিকল নাই। তারপর হচ্ছে একটা লম্বা একটা শিকল আছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। প্রথম দেখতে হয় ক্লোরিন আছে কিনা, হ্যাঁ ওইটা থাকলে সবচাইতে বেশি। তারপর দেখতে হয় শিকল, শিকল যত ছোট তত শক্তিশালী। তারপর দেখতে হয় শিকল যত বড় তত কম শক্তিশালী, সেরকম আর কি। ফলিক অ্যাসিডের উপস্থিতিতে ইথানোয়িক অ্যাসিড ইথানলের সাথে বিক্রিয়া করে। ইথানোয়িক অ্যাসিড ইথানল এস্টার উৎপন্ন করে অবভিয়াসলি, এস্টার। আর সেটা হলো আর এস্টার। নাইলন 6,6, নাইলন 6,6 একটা পলিয়ামাইড। নাইলন 6,6 এটা একটা কি, এটা হচ্ছে একটা পলিমার। নাইলন 6,6 এটা কি যৌগ, একটা পলিমারের যৌগ। এটাকে পলিয়ামাইডও বলা হয়। PCl5 বেনজোইক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করে কি, বেনজাইল ক্লোরাইড, বেনজোইল ক্লোরাইড তৈরি করে। PCl5 বেনজোইক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, বেনজোইল ক্লোরাইড। এর নাম হচ্ছে বেনজোইল ক্লোরাইড। বিক্রিয়াটা এখানে দেওয়া আছে, PCl5 এর সাথে বিক্রিয়া করে এই যে OH, OH টা বাইরে চলে আসে, আর এখানে একটা Cl বসে যায়। ঠিক আছে, তাহলে এইটা তৈরি হয়, এটা হচ্ছে বেনজোইল ক্লোরাইড। প্রোপানয়িক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে নিচের কোন, প্রোপানয়িক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে সোডিয়াম প্রোপানয়েট উৎপন্ন হয়। অবশ্যই সোডিয়াম, অবশ্যই সোডিয়াম হাইড্রোক্সাইড বেসিক্যালি হওয়ার কথা ছিল। এমনি জেনারেলি সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করে অ্যাসিডের সাথে ক্ষার, তিনোটা হবে। এটাও ক্ষার, এটাও ক্ষার, এটা তো ক্ষার না, এটা লবণ। তো এটা এই তিনটা যেহেতু ক্ষার, তাহলে অবশ্যই তিনটা হওয়ার কথা ছিল। বাট সবচাইতে বেশি অ্যাকিউরেট হচ্ছে এটা সোডিয়াম হাইড্রোক্সাইড। তেল চর্বি হলো এক ধরনের হচ্ছে এস্টার, যেগুলো সুগন্ধ থাকে। নিচের কোন অ্যাসিডের কে এ এর মান সবচাইতে বেশি? কে এর মান বেশি মানে হচ্ছে কি শক্তিশালী। যে অ্যাসিড বেশি শক্তিশালী তার কে এর মান, বিজন ধ্রুবকের মান হচ্ছে সব চাইতে বেশি থাকে। তো এখানে কোনটা শক্তিশালী বেশি? অবভিয়াসলি বি। যেহেতু বি এর ক্ষেত্রে দুইটা ক্লোরিন আছে, তার মানে বি সবচেয়ে বেশি শক্তিশালী হবে। এটা হচ্ছে সেকেন্ড। আর এটা যেহেতু কম শিকল, তাহলে এটা থার্ড। এটা যেহেতু একটু বেনজিন মানে অনেক বড় একটা জিনিস, তাহলে হচ্ছে ফোর্থ। এরকম শক্তিশালী হচ্ছে আমরা মাপতে পারি শক্তিমাত্রা আর কি। ঠিক আছে, তারপর সাবানের রাসায়নিক নাম কি? সাবানের রাসায়নিক নাম কি? সাবানের রাসায়নিক নাম হলো হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট। আমরা 9-10 অনেকবার পড়ছিলাম স্টিয়ারেট সাবান, স্টিয়ারেট সাবান। ঠিক আছে, সাবানের সংকেত কি? RCOO NA। যেখানে আর এর ক্ষেত্রে C17H35 বসানো হয়। ও 17 × 2 = 34+1 মানে আর মানে কি জানি, আর এর সংকেত কি? আর এর সংকেত হচ্ছে CnH2n+1।
অর্থাৎ অ্যালকেন কি ছিল? অ্যালকেন ছিল CnH2n+2। অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কমাই দেওয়া যায়, মানে CH2n+1 দিলে কি আর পাওয়া যায়। তো ওইখান থেকে আমরা n এর মান যে কোনো কিছু বসাই ইউজ করতে পারি। স্পেসিফিক্যালি স্টিয়ারেট যে সাবান আছে, স্টিয়ারেট সাবানের জন্য n এর মান হচ্ছে 17। এখানে যদি 17 বসাই, 17, তাহলে এখানে 17 × 2 = 34 + 1 35, C17H35, তাহলে C17H35 সেটা হলো Na। এটা হচ্ছে বেসিক্যালি সাবানের সমীকরণ, C17H35 C Na, এটা হচ্ছে সাবানের সমীকরণ। কি সাবান? এটার নাম হচ্ছে স্টিয়ারেট সাবান। এটার নাম হচ্ছে, যেহেতু সোডিয়াম স্টিয়ারেট, সোডিয়াম আছে সেজন্য হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট, সোডিয়াম স্টিয়ারেট সাবান। আর এখানে বাই প্রোডাক্ট হিসেবে কি উৎপন্ন হয়? গ্লিসারিন উৎপন্ন হয়। বাই প্রোডাক্ট হিসেবে কি উৎপন্ন হয়? গ্লিসারিন, 3 হাইড্রোক্সাল বিশিষ্ট একটা অ্যালকোহল, এটা হচ্ছে গ্লিসারিন, এটা উৎপন্ন হয়। আচ্ছা, দেখি খেয়াল আছে কিনা, একটু টেস্ট করে দেখি। গ্লিসারিন শনাক্তকরণের জন্য কোন পরীক্ষা ব্যবহার করা হয়? একটু চিন্তা করে দেখো, একটু পজ করে চিন্তা করে দেখো। গ্লিসারিন শনাক্তকরণের জন্য কি পরীক্ষা ব্যবহার করা হয়? অ্যাক্রোলিন পরীক্ষা। অ্যাক্রোলিন পরীক্ষা। অ্যাক্রোলিনের সংকেত কি? CH2, ডাবল বন্ড, CH, CHO। ওকে, এগুলো মনে থাকতে হবে কোনটা শনাক্ত করার জন্য কি ইউজ করা হয়, মানে যাতে একটা MCQ দেখে ওইখানের সব রিলেটেড জিনিসপাতি মনে থাকে। কারণ অপশন থেকেও কি হতে পারে, প্রশ্ন হতে পারে। সে কারণে আমি একটু অপশন গুলো অ্যানালাইসিস করার জন্য সবচেয়ে বেশি জোর দিই। ঘন H2SO4 প্রভাবকের উপস্থিতিতে অ্যাসিডিক অ্যাসিড মিথাইল অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করে কোন যৌগটি তৈরি করে? অ্যাসিডিক অ্যাসিড মিথাইল অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে কোন যৌগ তৈরি করে? অ্যাস্টার তৈরি করে। অ্যাস্টারের সঙ্গে তো এই যেটা, একটা অ্যাস্টার, অ্যাস্টারটা তৈরি করে অ্যাসিডিক অ্যাসিড মিথাইল অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে, দেখো। অ্যাসিডিক অ্যাসিড মিথাইল অ্যালকোহল এদের সাথে বিক্রিয়া করে অ্যাস্টার তৈরি করে, COO, এটা থাকবে, এইচটা আর এই এইচটা চলে যাবে, পানি তৈরি করে ফেলবে। তাহলে কি হবে? CH3, COO, CH3, CH3 এটা তৈরি করে ফেলবে। এই যে CH3 COO এটা তৈরি করে ফেলবে, ঠিক আছে। মানে পাশাপাশি আলটিমেটলি তুমি অ্যাস্টার আর অ্যাসিড এর বিক্রিয়ার সময় মানে অ্যাসিড, সরি, অ্যাসিড আর হচ্ছে অ্যালকোহলের বিক্রিয়া কি তৈরি হয়? অ্যাস্টার তৈরি হয়। এই দুইটাকে পাশাপাশি রাখলে কি তৈরি হবে সেটা বুঝে যাওয়া। তাহলে আমাদের এখন বলছে অ্যাসিডিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিডের সংকেত লিখলাম কি? CH3 COOH প্লাস CH3OH। এখানে উ এইখানে এই এইচ এর সাথে এই OH টা চলে যাবে, পানি তৈরি করে ফেলবে। তারপর হচ্ছে এটা এখানে বসাই দিবা, বসাই দিলে কি চলে আসে? CH3 C আসে, আর এখানে CH3 আসে, তাহলে CH3 C CH3 এটা হবে, ঠিক আছে। এরকম যদি পাশাপাশি বসা দাও, মানে যেটা বলে উদ্দীপকে যেটা বলে সেটা দুইটা পাশাপাশি বসাই দিলে চলে আসবে। দেখো এগুলো সব, এটাও একটা স্টার ছিল, এটা একটা স্টার ছিল, এটা একটা স্টার ছিল, সবগুলো কিন্তু স্টার ছিল। কিন্তু আমি কোন স্টারটা চুজ করব, এই দুইটা পাশাপাশি বসাই দেওয়ার পর
আমরা হচ্ছে বুঝতে পারবো কোন স্টারটা হচ্ছে আমরা চুজ করবো। আইসোইলেক্ট্রিক পয়েন্টে অ্যামাইনো অ্যাসিড সমূহ কোন রূপে অবস্থান করে? এটা অ্যামাইনো অ্যাসিড সমূহ এভাবে অবস্থান করে, মানে একটা নেগেটিভ, একটা হচ্ছে পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ। আইসোইলেক্ট্রিক পয়েন্টে, আইসো মানে একই ইলেকট্রিক পয়েন্ট, অ্যামাইনো অ্যাসিড সমূহ কোন রূপে অবস্থান করে? অম্লীয় অ্যামাইনো অ্যাসিড সমূহ ধনাত্মক আয়ন হিসেবে, আর ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড সমূহ ঋণাত্মক আয়ন হিসেবে। আইসোইলেক্ট্রিক পয়েন্টে অ্যামাইনো অ্যাসিড সমূহ ধনাত্মক এবং ঋণাত্মক উভয় আয়নে অবস্থান করে। হ্যাঁ, আচ্ছা। ধনাত্মক এবং ঋণাত্মক উভয় উভয় ধরনের আয়ন হচ্ছে কি করে উপস্থিত হয়ে থাকে অ্যামাইনো অ্যাসিড সমূহ। অ্যামাইনো অ্যাসিড হলো মানে আমাদের প্রোটিনের গাঠনিক উপাদান আর কি। প্রোটিন, প্রোটিনকে ভাঙলে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। হ্যাঁ, প্রোটিনকে যদি ভাঙা হয় তাহলে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। ওই অ্যামিনো অ্যাসিড গুলা আমাদের বডিতে অনেকগুলো, অনেক ধরনের অ্যামিনো অ্যাসিড থাকে। সেই অ্যামিনো অ্যাসিড গুলাও কিন্তু এক একটা পলিমারের মতো কাজ করে। পলিমার এইগুলা এক একটা ওই যে অ্যাসিডের জাতক। হ্যাঁ, ওই জাতক গুলা, কিছু কিছু অ্যামিনো অ্যাসিড আছে অম্লীয় অ্যামিনো অ্যাসিড, অম্লীয় অ্যামিনো অ্যাসিড গুলো ধনাত্মক। আর যেগুলো আছে ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড, ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড গুলো হচ্ছে ঋণাত্মক। আর কিছু কিছু আছে হচ্ছে নিরপেক্ষ বা আইসো ইলেকট্রিক। আইসো মানে সেম, সেম ইলেকট্রিক পয়েন্ট। এগুলো হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ বোথ সাইডেড আয়ন আকারে থাকে। আচ্ছা, আচ্ছা। And দেখো, বলছে কি পাকা ফলের সুগন্ধের জন্য, পাকা ফলের সুগন্ধের জন্য হচ্ছে কোনটের উপস্থিতির জন্য আসলে পাকা ফল সুগন্ধ হয়? তো এই সুগন্ধ জিনিসটা আসে কই থেকে? অ্যাস্টার থেকে। সুগন্ধ অ্যাস্টার যেগুলো আছে, অ্যাস্টার হচ্ছে যে তৈল প্লাস চর্বির যে মিশ্রণ, যেটা হচ্ছে অ্যাস্টার। অর্থাৎ আর, সি ডবল ও আর, সেটা হচ্ছে অ্যাস্টারের সংকেত। আর সেটা হচ্ছে তেল প্লাস চর্বির মিশ্রণ। তেল প্লাস চর্বির মিশ্রণ যে অ্যাস্টার, ওই অ্যাস্টারটা হচ্ছে সুগন্ধযুক্ত। রোটে একটা গন্ধ থাকে, সুগন্ধ থাকে। তো এই সুগন্ধটার কারণেই হচ্ছে বেসিক্যালি তোমার বিভিন্ন জায়গায় তুমি সুগন্ধ পাওয়া যায়। তৈল চর্বির একটা গন্ধ থাকে, এক একটা ফলে এক এক ধরনের গন্ধ থাকে। ঠিক আছে, এক একটা ফলে এক এক ধরনের এস্টার থাকার কারণে এদের গন্ধগুলো হচ্ছে বেসিক্যালি এক এক রকম হয়ে থাকে। এক একটা ফলে এক এক ধরনের গন্ধ থাকার কারণে এদের কি হয়, এই মানে সরি এস্টার থাকার কারণে এদের গন্ধগুলো এক এক রকম হয়ে থাকে। যেমন পাকা ফলের ক্ষেত্রে এলিফ্যাটিক এস্টার থাকে। পাকা ফলের ক্ষেত্রে এলিফ্যাটিক এস্টার থাকে। ওই এলিফ্যাটিক এস্টার গুলো কেমন এক এক রকমের হইতে পারে। এলিফ্যাটিক, এলিফ্যাটিক যৌগ মানে কি, কিছু যৌগ আছে অ্যারোমেটিক যৌগ, কিছু আছে এলিফ্যাটিক যৌগ। অ্যারোমেটিক যৌগ মানে কি বেনজিন প্লাস বেনজিনের জাতক, সেগুলো হচ্ছে অ্যারোমেটিক। বেনজিন আর বেনজিনের জাতক সেগুলো হচ্ছে অ্যারোমেটিক যৌগ। ঠিক আছে, অ্যারোমা, অ্যারোমা অ্যারোমেটিক মানেও সুগন্ধ থাকে, অ্যালিফ্যাটিক মানেও সুগন্ধ থাকে, বাট পেলে আহ, ফলের ক্ষেত্রে এলিফ্যাটিক এস্টারটাই দায়ী। এলিফ্যাটিক এস্টার, অ্যালিফ্যাটিক এস্টারটা এক এক রকম হইতে পারে। অ্যালিফ্যাটিক এস্টারটা ধরো যখন পাকা কলার কথা বলবে, পাকা কলা, পাকা কলার ক্ষেত্রে প্যান্টাইল অ্যাসিটেট এস্টার এটা থাকে পাকা কলা। পাকা কমলা, পাকা কমলার ক্ষেত্রে অক্টাইল অ্যাসিটেট, অক্টাইল অ্যাসিটেট। পাকা আনারস, পাকা আনারসের ক্ষেত্রে থাকে হচ্ছে বিউটাইল অ্যাসিটেট, বিউটারেট এস্টার। মানে মোটামুটি সবগুলোই এস্টারের জন্য দায়ী। সবগুলো সুগন্ধ কিসের জন্য দেয়? অ্যাস্টারের জন্য দেয়। অ্যাস্টার হচ্ছে সুগন্ধিযুক্ত দ্রব্য, দ্যাটস ওয়াই। আচ্ছা, এখানে বলছে 0.01 মোলার অ্যাসিড দ্রবণের পিএইচ কোথায় সবচাইতে কম? পিএইচ কম হওয়া মানে কি জানি, পিএইচ হচ্ছে মাইনাস লগ অফ এইচ প্লাস। তার মানে পিএইচ যত কম, অ্যাসিডটা তত শক্তিশালী, তত এইচ প্লাস এর ঘনমাত্রা বেশি। পিএইচ যত কম হবে অ্যাসিডটা তত শক্তিশালী হবে।
ঠিক আছে, অ্যাসিড তত বেশি শক্তিশালী হবে, পিএইচ যত কম হবে। তো আমি যদি এখানে দেখি, এখানে দেখো কার্বন আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মানে CH এর পাশে। তো কার্বনের শিকলটা আসলে কোনো ম্যাটার করে না এখানে। এখানে কি ম্যাটার করে, ওই পার্শ্ববর্তী যে ক্লোরিন আছে, ক্লোরিনটা ম্যাটার করে। আমরা কি জানি, ক্লোরিন যত বেশি হবে অ্যাসিডটা তত বেশি সক্রিয় বা শক্তিশালী হবে। অ্যাসিডটা তত বেশি কি হবে, সক্রিয় বা শক্তিশালী হবে। এখানে আছে একটা ক্লোরিন, এখানে আছে দুইটা ক্লোরিন, এটা আছে তিনটা ক্লোরিন, এখানে আছে কোনো ক্লোরিনই নাই। তো সবচাইতে বেশি সক্রিয় হচ্ছে এটা, ফার্স্ট। তারপর এখানে যেহেতু দুইটা আছে তাহলে এটা হবে সেকেন্ড সক্রিয়। এটা হবে একটা আছে, তার মানে এটা হচ্ছে থার্ড সক্রিয় বা থার্ড বেশি শক্তিশালী। এটা হচ্ছে ফোর্থ বা সবচাইতে কম সক্রিয়। তাহলে যেটার সবচাইতে বেশি সক্রিয়, যেটা সবচাইতে বেশি সক্রিয় সেটার হাইড্রোজেন আয়ন বেশি হবে। এসিড সক্রিয় বা শক্তিশালী, এটার মাত্রা কি, এটার মানে কি, এটার মানে হচ্ছে H+ বেশি হওয়া। H+ যদি বেশি হয় বিএইচ কি হবে, কম হবে, সিম্পল। তাহলে এটা সবচাইতে বেশি শক্তিশালী, সে কারণে সেটার H+ বেশি। যেহেতু এটার H+ বেশি, সে কারণে এটার কি পিএইচ সবচাইতে কম। ওকে। অ্যাসিটাইল ক্লোরাইড কি, অ্যাসিটাইল ক্লোরাইড কি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড সহযোগে যদি বিজারণ সময় দ্রাবক রূপে কি ইউজ করা হয়। তো এখানে এই যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইউজ করছে, আমরা কিছু জিনিস আসলে দেখেছি। সেটা হচ্ছে K2 Cr2O7 কোথায়, H2S উপরে দ্রবীভূত। তারপর KMnO4, এটা হচ্ছে একটা অ্যাসিড দ্রবণ অথবা H2S উপরে দ্রবীভূত। এগুলো হচ্ছে জারক, এগুলো হচ্ছে কি জারক। জারক কি করে, জারিত করে। আমরা দেখতাম অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে অ্যাসিড এ তৈরি করার সময় এই জারক গুলো রাখতো। এখানে দেখতেছি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা একটা হচ্ছে শক্তিশালী বিজারক। বিজারক, বিজারকের কাজটা কি, বিজারকের কাজটা হচ্ছে বিজারণ করানো। বিজারকের কাজ হচ্ছে বিজারণ করানো। ওকে, বিজারণের আছে বিজারণ করানো। এখন এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এটা হচ্ছে শক্তিশালী বিজারক। এই K2Cr2O7 KMnO4 এটা হচ্ছে শক্তিশালী জারক। বিজারণ করা মানে কি, কারণ হচ্ছে H+ বাই হাইড্রোজেন যোগ করা, আর এখানে জারণ করার মানে হচ্ছে ও অক্সিজেন যোগ করা বা H+ ত্যাগ করা। আর এটা হচ্ছে অক্সিজেন ত্যাগ আর হচ্ছে H যোগ, এটা হচ্ছে বিজারক পদার্থ। এখন এই যে K2Cr2O7 এগুলো কাজ করার জন্য কি লাগে, সালফিউরিক অ্যাসিড লাগে। KMnO4 কাজ করার জন্য কি লাগে, অ্যাসিড লাগে। ঠিক সেম ভাবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যেটা আছে এটা খুব সক্রিয়, এটা খুব সক্রিয়। এগুলোর কাজ করার জন্য একটা নিষ্ক্রিয় মাধ্যমের প্রয়োজন হয়। এগুলো কাজ করার জন্য একটা নিষ্ক্রিয় দ্রাবক বা মাধ্যমের প্রয়োজন হয়। নিষ্ক্রিয় দ্রাবক, ওই নিষ্ক্রিয় দ্রাবকটার নাম হচ্ছে কি ইথার। ইথারের সংকেত নিশ্চয়ই জানো, R O R, R O R। ইথার কোন প্রসেসে সংশ্লেষণ করা হয়, উইলিয়ামসন ইথার সংশ্লেষণ পড়াইছিলাম। উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া, উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া, ঠিক আছে, এটা করা হয়। সো কি ইউজ করা হয়, শুষ্ক ড্রাই ইথার, ভেজা না, ড্রাই বা শুষ্ক ইথার ইউজ করা হয় লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এটার। আর বিজারণ করার সময় দ্রাবক হিসেবে শুষ্ক ইথার ব্যবহার করা হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে দেখবা জৈব যৌগের ক্ষেত্রে দ্রাবক হিসেবে হচ্ছে শুষ্ক ইথার ইউজ করা হয়। কোনটি অ্যামিনো অ্যাসিড নয়, কোনটি অ্যামিনো অ্যাসিড নয়, ঠিক আছে, অ্যামিনো অ্যাসিড নয় কোনটি। দেখো অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে NH2 আর সাধারণ সংকেত হচ্ছে এটা, অর্থাৎ এখানে NH2 আর COOH একই মূলকে যুক্ত থাকে বি নাম্বারে। হ্যাঁ, অ্যামিনো অ্যাসিড যেটা আছে
অ্যামিনো অ্যাসিড যেখানে আছে সেখানে হচ্ছে NH2 মূলক আর COOH মূলক একই কার্বনে যুক্ত থাকার কথা। অ্যামিনো অ্যাসিড মূলকে অ্যামিনো অ্যাসিড যদি হয়, NH2 আর COOH একই কার্বনে যুক্ত থাকার কথা। আমি যদি প্রথম দেখি H2NCH, ক নাম্বার অপশনটা, H2NCH2COOH। আমি যদি একটু ভেঙে দেখি জিনিসটা, কার্বন, উপর একটা হাইড্রোজেন, নিচে একটা হাইড্রোজেন, এদিকের সাথে COOH আছে, এদিকের সাথে NH2 আছে, তাহলে হ্যাঁ, একই কার্বনের সাথে NH2 যুক্ত আছে, COOH যুক্ত আছে, তাহলে প্রথমটা অ্যামিনো অ্যাসিড। আমি গ নাম্বারটা যদি দেখি, এই যে আমি কি বলছিলাম, ব্র্যাকেট দেওয়া থাকলে কি করব, কেটে দিয়ে মাথার উপর অথবা মাথার নিচে লিখে দেবো NH2। তাহলে কি হলো, এই কার্বনটার সাথে COOH অ্যাড আছে, NH2 অ্যাড আছে, তাহলে একই কার্বনের সাথে COOH NH2 অ্যাড থাকলে সেটা অ্যামিনো অ্যাসিড, তাহলে এটা অ্যামিনো অ্যাসিড, এটা অ্যামিনো অ্যাসিড। এটা যখন হিসাব করব, আমি যে কি বলছিলাম, এটা থাকলে এটা কোথায়, মাথার উপরে বা মাথার নিচে বসাবো, তো এখানে বসাবো CH2COOH। তাহলে কি হলো, এই কার্বনের সাথে এই যে COOH অ্যাড আছে, এটা যখন নিচে নেমে গেছে, তাহলে এটা ওর সাথে অ্যাড না, অ্যাডস আছে আর NH2 অ্যাড আছে, তার মানে এটাও কি অ্যামিনো অ্যাসিড। বাট এখানে দেখি এই কার্বনের সাথে COOH অ্যাড আছে, বাট এই কার্বনের সাথে NH2 অ্যাড আছে, দুটো ভিন্ন কার্বনের সাথে আছে, এই কারণে এটা কি না, অ্যামিনো অ্যাসিড না। অ্যামিনো অ্যাসিড হইতে গেলে কি হইতে হবে, একই কার্বনের সাথে NH2 এবং COOH অ্যাড থাকতে হবে, একই কার্বনের সাথে NH2 এবং COOH কি থাকতে হবে, অ্যাড থাকতে হবে। যদি অ্যাড থাকে তখন আমরা জিনিসটাকে কি বলতে পারি, তখন আমরা জিনিসটাকে বলতে পারি হচ্ছে ইয়া অ্যামিনো অ্যাসিড। যখন ভিন্ন কার্বনের সাথে অ্যাড থাকবে তখন আমরা জিনিসটাকে কখনো অ্যামিনো অ্যাসিড বলতে পারবো না। আচ্ছা, কোন অঞ্চলে আইআর বর্ণালীর কার্বনিলমূলক শনাক্ত করা যায়? অবশ্যই কার্বনিলমূলক হচ্ছে 1660 থেকে 1800 দেখো, একটা খেয়াল রাখো, এটার একক হচ্ছে পার সেন্টিমিটার, সবসময় এটা দিয়ে হিসাব করা হয়। কার্বনিলমূলক কার্বনিলমূলক এমনি 1700 এর কাছাকাছি বেসিক্যালি। কার্বনিলমূলক কত, 1700 সেন্টিমিটার। এটার কাছাকাছি হচ্ছে এই যে এই প্রসেসটা সেখানে এটা দেখানো হয়েছে। ইথানল এবং ইথানোয়িক এসিড ওর সাথে বিক্রিয়া করে এই এই জিনিসটা আমরা অনেকবার অনেকবার পড়ছি, যে সোডিয়াম, সোডিয়াম ধাতু ইথানল আর ইথানোয়িক অ্যাসিড উভয়ের সাথে বিক্রিয়া করে। K2Cr2O7 এটা হচ্ছে ইথানলের সাথে বিক্রিয়া করে জারণের সময়। NaOH এটা ইথানোয়িক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ওই যে ইয়ার তৈরি করার সময়, অ্যাসিডের লবণ তৈরি করার সময়। এটা একটা ক্ষার, তো ক্ষারটা ইথানোয়িক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। কিন্তু যে সোডিয়াম, ও ইথানলের সাথেও বিক্রিয়া করে, ইথানোয়িক অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে। তো এখান থেকে আমরা বলতে পারতেছি কি, উভয়ের সাথে বিক্রিয়া করে হচ্ছে এইটা। সো এতটুক হচ্ছে আমাদের বেসিক অর্গানিকের ইয়াটা ছিল। আমরা ম্যাক্সিমাম ফুল ট্রাই করার চেষ্টা করছি যতটুকু পারছি। হ্যাঁ, যেখানে ছিল আমাদের মোটামুটি ম্যাক্সিমাম হচ্ছে কভার হয়েছে, সব MCQ, তেমন একটা বাদ নাই। তো আমার অফিসিয়ালি এতটুকু হচ্ছে আমাদের অর্গানিক শেষ, অনেক বড় একটা চ্যাপ্টার শেষ হয়েছে এখন। ওকে, তাহলে এতটুকু পর্যন্ত আমাদের অর্গানিক শেষ হতে। আমি লাস্টে দিয়ে জিনিসটা বলে রাখি, অর্গানিকের জিনিসগুলা একবার পরে দুইবার পরে জীবনও পারা যাবে না। ভিডিওগুলো অ্যাটলিস্ট দুই তিনবার, তিনবার করে ভিডিওগুলো দেখা উচিত। দেখার পরে প্র্যাকটিস গুলা দুই তিনবার করে করে প্র্যাকটিস করা উচিত, তারপরে মোটামুটি মনে থাকবে। যখন অনেকবার হয়ে যাবে তারপর মনে থাকবে। অন্য চ্যাপ্টারের গুলো একবার দুইবার করে পারলেও এইগুলা পারা যাবে না, কারণ এখানে বেশি অহরহ মুখস্থ পড়া, অহরহ মুখস্থ পড়া, অহরহ যেহেতু মুখস্থ পড়া, তো এই কারণে হচ্ছে তোমাকে কি করতে হবে, বারবার প্র্যাকটিস করে করে মুখস্থের মধ্যে রাখতে হবে জিনিসগুলো। কিন্তু আমি সর্বোচ্চ একদম ডিপ লেভেলে গিয়ে বোঝানোর চেষ্টা করছি। যদি থিওরি নাও পড়া থাকে, তাহলে থিওরি না পড়া থাকলেও এই জিনিসগুলো হচ্ছে পারা যাবে, এইরকম ভাবে আমি হচ্ছে বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, কিন্তু কি করতে হবে, মানে এগুলো হচ্ছে বারবার বারবার করে রিভিশন দিতে হবে, পড়তে হবে।
সো দ্যাটস ইট, থ্যাংক ইউ।